আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুনদি নিশিপুর স্কুল কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে যে পাঠ নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম থেকে অ্যালডিহাইড এর নামকরণ, প্রস্তুতি ও ব্যবহার। বন্ধুরা, এই অধ্যায়ে আমরা কার্যকরীমূলক শিখেছি এবং সেখানে আমরা কার্বনিল বা কার্বনাইল গ্রুপের একটি কার্যকরী মূলকের নাম ও সংকেত শিখেছিলাম। সেটা কেমন? সি ডবল বন্ড ও বন্ড বন্ড। হ্যাঁ, এটার নাম কি? কার্বনিল বা একে কার্বনাইল নামেও উচ্চারিত হয়। আচ্ছা, প্রথমে আমরা অ্যালডিহাইডের সংজ্ঞাটা জেনে নিই। অ্যালডিহাইডের সংজ্ঞাটা হলো যে এই যে দ্বিযোজী, কার্বনিল বলো আর কার্বনাইলই বলো, তাহলে এই দ্বিযোজী কার্বনিল মূলকের এই যে মুক্ত দুইটা যোজনী বা দুইটা হাত, হ্যাঁ, কার্বনের যে মুক্ত দুইটা যোজনী, এই যোজনী দ্বয়ের একটিতে যদি হাইড্রোজেন, অবশ্যই হাইড্রোজেন, এবং আরেকটিতে যদি হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে, তখন তাদের আমরা অ্যালডিহাইড বলি। এখানে আমরা অ্যালকাইল মূলক সম্বন্ধে জানি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে যা উৎপন্ন হয় সেটি হচ্ছে অ্যালকাইল। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে ইথাইল ইত্যাদি। কিন্তু অ্যারাইল মূলকটা কি জিনিস, এটা আমরা একটু জেনে নিই। আমরা অবশ্যই বেনজিনের নাম শুনেছি, অ্যারোমেটিক যৌগ বেনজিন। তো সেই বেনজিনের সংকেত কেমন? C6H6। এই বেনজিন আমরা এইভাবে লিখে থাকি, বেনজিন বলয়। হ্যাঁ, এইভাবে লিখি সাধারণত, যেটা আণবিক সংকেত হচ্ছে C6H6। এই বেনজিন বলয় থেকে যদি তুমি একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করো -H, তাহলে যা থাকে কি থাকে? C6H5 একটা যোজনী পাওয়া যাবে বা একটা হাত বের হয়ে যাবে, C6H5 বন্ড। তাহলে এই বেনজিন বেনজিন অণু থেকে বা বেনজিন বলয় থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যা অবশিষ্ট থাকে তাকেই বলি আমরা অ্যারাইল মূলক। এটাকেই বলতেছি আমরা অ্যারাইল মূলক। হ্যাঁ, অ্যারাইল। সংক্ষেপে AR বন্ড। আচ্ছা, এই বেনজিনের অপর নাম, মানে বেনজিনকে আমরা আরেক নামে ডাকি, সেটা হলো ফিন। যদি আমরা বেনজিনকে ফিন বলি, তখন এই C6H5 বন্ড, এই মূলকটাকে আমরা বলতে পারি ফিনাইল। হ্যাঁ, তাহলে অ্যারাইল না বলে তখন আমরা বলবো যে বা ফিনাইল।
ফিনাইল মূলক। যাই হোক, তাহলে আমরা চিনতে পারলাম যে অ্যারাইল মূলকটা কি জিনিস, বা এর একটা নাম আছে কি, ফিনাইল মূলক। অর্থাৎ দেখো যে একটা কার্বনে তো অবশ্যই হাইড্রোজেন, একটা কার্বনের একটা হাতে তো অবশ্যই হাইড্রোজেন, মানে একটা মুক্ত হাতে, আর আরেকটা মুক্ত যোজনীতে যে হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক যদি ঢোকে তাহলে সেটা হবে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, এবং যদি অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক ঢোকে সেটা হবে অ্যারোমেটিক অ্যালডিহাইড। আজকের আলোচনায় আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইডের নামকরণ নিয়ে আলোচনা করব না। আচ্ছা, আজকে মূলত আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যুক্ত বা অ্যালিফ্যাটিক দীর্ঘতম শিকল যুক্ত যে অ্যালডিহাইড যৌগগুলা, সেগুলোর নামকরণ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো মোটামুটি আমরা চিনতে পারলাম যে অ্যালডিহাইড কাকে বলে এবং অ্যালডিহাইড কিভাবে আসে, মানে অ্যালডিহাইডকে আমরা কিভাবে চিনতে পারি। সোজা কথা, আমরা সহজ সংজ্ঞা দিতে পারি অ্যালডিহাইডের এমন যে যে সকল জৈব যৌগে মানে অ্যালডিহাইড গ্রুপ, যেমন এই যে বন্ড সিএইচ, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কিন্তু বন্ড সিএইচও, এই গ্রুপটা থাকবে যে সকল জৈব যৌগে এই বন্ড সিএইচও মূলক বা অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকবে তাকেই আমরা অ্যালডিহাইড বলবো। আচ্ছা, তো আমি একটু আগে বলেছি যে আমরা আজকে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড যৌগগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব। তো এই ধরনের অ্যালডিহাইড শ্রেণীর নামকরণের জন্য প্রথমেই অ্যালডিহাইড মূলক সহ আমরা মোটামুটি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে পড়ব। একটা হচ্ছে কি তোমার সম্পৃক্ত শিকলযুক্ত অ্যালডিহাইড, একটা হচ্ছে অসম্পৃক্ত শিকলযুক্ত অ্যালডিহাইড। সেটা কি জিনিস? সম্পৃক্ত শিকলযুক্ত অ্যালডিহাইড মানে যার যে অ্যালডিহাইড মূলকের সঙ্গে যে দীর্ঘতম কার্বন শিকল থাকবে সেই কার্বনগুলোর মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আর অসম্পৃক্ত অ্যালডিহাইড অ্যালডিহাইড যৌগ বলতে আমরা কি বুঝবো, যে এই অ্যালডিহাইড মূলক সহ এর সঙ্গে যে দীর্ঘতম কার্বন শিকল থাকবে সেই কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। যাই হোক, তাহলে এই অ্যালডিহাইড মূলকের সঙ্গে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত দীর্ঘতম কার্বন শিকল যুক্ত যৌগগুলোর নামকরণ নিয়ে মূলত আমরা আজকে কথাবার্তা বলবো। আসলে প্রথমে আসি হলো আমরা যে এই অ্যালডিহাইড বা বন্ড সিএইচও মূলকের সঙ্গে যদি সম্পৃক্ত দীর্ঘতম কার্বন শিকল থাকে সেই ধরনের অ্যালডিহাইড যৌগ শ্রেণীকে বা যৌগগুলাকে আমরা অ্যালকানেল বলি। অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে বা জেনেভা পদ্ধতিতে বা নামকরণের জৈব যৌগের নামকরণের সর্বাধুনিক যে পদ্ধতি ইউপ্যাক পদ্ধতিতে এই ধরনের অ্যালডিহাইডের নাম হলো অ্যালকানেল। হ্যাঁ, অ্যালকানেল। অ্যালকানেল বাংলায় লিখলে হবে অ্যালকানেল। এবং এই গ্রুপের একটি সাধারণ সংকেত রয়েছে, সেটা আমরা জেনে রাখি। যেহেতু আমরা আগে বলেছি
এই অ্যালকানেল গ্রুপটা হচ্ছে সম্পৃক্ত কার্বন শিকল যুক্ত অ্যালডিহাইড শ্রেণী বা অ্যালডিহাইড যৌগ শ্রেণী। তো অতএব এর সাধারণ সংকেত লিখতে গেলে অ্যালকেন থেকেই আসবে। যেমন ধরো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি জানি, CnH2n+2। এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে সরিয়ে দাও -H, তাহলে কি হবে, CnH2n+1 বন্ড, এবং সেখানে যদি একটা তুমি কার্যকরীমূলক হিসাবে বন্ড CHO বা অ্যালডিহাইড মূলক ঢোকাও, সেটাই হবে তখন অ্যালডিহাইড যৌগ বা সম্পৃক্ত অ্যালডিহাইড যৌগ। ঠিক আছে? তো এই ধরনের যৌগ শ্রেণীর তাহলে সাধারণ সংকেত বলবো আমরা CnH2n+1 বন্ড CHO, যেখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি। ঠিক আছে? ইত্যাদি। অথবা সংক্ষেপে আমরা একে আর, মানে CnH2n+1 বন্ড এটাকে বলি আর, তাহলে আর বন্ড CHO বলতে পারি। আমরা শিখে গেলাম যে অ্যালডিহাইড শ্রেণীর সাধারণ সংকেত কেমন। আচ্ছা, তো এখন আমরা যে তিনটি ভাগে আমরা অ্যালডিহাইডের নামকরণ পড়তে চাচ্ছি, তো সেই তিনটি কিভাবে আসে তার সূত্রের সাহায্যে আমরা এভাবে বলতে পারি। যেমন ধরো কি বলতে পারি, যে যে তোমার সম্পৃক্ত অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন যুক্ত অ্যালডিহাইড গুলা আসে হলো কি তোমার অ্যালকেন থেকে, মানে অ্যালকেন এখান থেকে মাইনাস যদি তুমি ই করো আর প্লাস যদি এল করো, তাহলে কি হবে দেখো, এল কা এন এল, অ্যালকানেল। আর যদি অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন যুক্ত হয় তখন অ্যালকিন। আমরা জানি দ্বিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন, KENE। এখানকার ই বাদ দিয়ে -E যদি তুমি AL যোগ করো, তাহলে হবে কি অ্যালকিনাল। হ্যাঁ, AL KENAL। ঠিক একইভাবে যদি তুমি অসম্পৃক্ত ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন নাও, তাহলে অ্যালকাইন, KYNE। এখানকার ই বাদ দিয়ে মানে -E প্লাস যদি তুমি এল যোগ করো, তাহলে হবে কি অ্যালকাইনাল। যাই হোক, এভাবে নামকরণগুলো হয়। আচ্ছা, এখন আমরা কি দেখব, আমরা মেন নামকরণে আসবো। আচ্ছা, মেইন নামকরণে আসার আগেই এই কথাগুলো বিশেষ জরুরি যে অ্যালডিহাইড যৌগ শ্রেণীর নামকরণের ক্ষেত্রে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যালডিহাইড যৌগের বেলায় কার্যকরীমূলক কি, আমরা কি জানলাম যে বন্ড CHO। হ্যাঁ, এই বন্ড CHO এটা হলো অ্যালডিহাইড যৌগ শ্রেণীর কার্যকরীমূলক। তাহলে এই কার্যকরীমূলকে যে কার্বন রয়েছে, এই কার্বন পরমাণু পুরা যৌগটার কার্বন শিকলের অন্তর্ভুক্ত করে নিতে হবে। হ্যাঁ, মানে কার্বন শিকলটার, মূল কার্বন শিকলটার একটা কার্বন অবশ্যই এটা হবে। এটা হচ্ছে অন্যান্য যৌগ শ্রেণীর নামকরণের থেকে একটু আলাদা। হ্যাঁ, ওখানে কিন্তু কার্যকরীমূলকে দেখো এরকম কার্বন ছিল না। আমরা এ পর্যন্ত অ্যালকোহল শিখেছি, কিংবা তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি শিখেছি। তো এই ধরনের কার্যকরীমূলক ছিল না। যাই হোক,
তো তাহলে একটা পয়েন্ট কি জানলাম আমরা, যে অ্যালডিহাইড শ্রেণীর নামকরণের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক বা বন্ড সিএইচও মূলকের কার্বনটাকে আমরা মূল কার্বন শিকলের মধ্যে অবশ্যই ধরবো। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে যে এই অ্যালডিহাইড যৌগের নামকরণের বেলায় অ্যালডিহাইড মূলক সাধারণত যৌগের কার্বন শিকলের এক প্রান্তেই থাকে। অতএব আমরা নামকরণের বেলায় এই অ্যালডিহাইড মূলক কোথায় রয়েছে, মানে 1 নম্বর কার্বনের সাধারণত 1 নম্বর কার্বনে থাকবে। অতএব ওই অ্যালকানেল 1, এই 1 মানে পজিশনটা, অবস্থানটা আমরা আর বলবো না, না বললেও চলবে। ঠিক আছে? আচ্ছা, এই দুইটা পয়েন্ট মাথায় রাখো। এবার আসি আমরা মূল নামকরণে। এখন মূল নামকরণ বলতে গেলেই অ্যালডিহাইড বা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড শ্রেণীর বা সম্পৃক্ত অ্যালডিহাইড শ্রেণীর 1 নম্বর যৌগই হচ্ছে এরকম কি, এইচ বন্ড CHO। দেখো এখানে একটাই কার্বন, হ্যাঁ, একটাই কার্বন। তাহলে এক কার্বন মানে আমরা বুঝি হলো, জানি গ্রিক শব্দ মিথ। তো সেখান থেকে আমরা ওই অ্যালকানেল, তাহলে আমরা এর নামটা হবে হলো মিথানেল। কি হবে এর নাম? মিথানেল। আচ্ছা, এই শ্রেণীর দ্বিতীয় যৌগ হলো এরকম CH3 বন্ড CHO। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তাহলে 2 কে আমরা কি বলি? ইথ। তাহলে ইথেন থেকে আসবে যৌগটা, তাহলে এর নাম হবে ইথানেল। দেখো অলরেডি আমরা কিন্তু, আমি এখানে একটু উল্লেখ করে দেখাই যে আমরা অ্যালডিহাইডের সংজ্ঞা বলতে গিয়ে কি বলেছিলাম, যে এই রকম কার্বনিল সি ডবল বন্ড ও কার্বনিলের দুইটা যে ফাঁকা হাত বা যোজনী, সেখানে অবশ্যই একটা হাইড্রোজেন থাকবে আর আরেকটাই হাইড্রোজেন অথবা অ্যালকাইল। দেখো যদি হাইড্রোজেন থাকে তখন হবে এই যৌগটা, দেখো যে এইচ বন্ড CHO। দেখো এটা, বা আমি একে লিখতে পারি হচ্ছে এইচ বন্ড CHO। ঠিক একইভাবে যদি আমি এখানে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন না লিখে বলেছিলাম কি আমরা অথবা অ্যালকাইল, হ্যাঁ, তো অ্যালকাইল, তাহলে অ্যালকাইল মিথাইল একটা অ্যালকাইল, তাহলে বন্ড CH3। দেখো তখন আমরা পাই যে বা CH3 বন্ড CHO, হ্যাঁ, এই যে গোটা ইথানেল। এভাবে হবে প্রোপানেল, বিউটানেল। আমি যদি এখানে CH3 বন্ড CH2 এটা ঢুকাই, CH2, হ্যাঁ, দেখো তাহলে হবে যে যে সংকেতটা হবে বা কি হবে, CH3 বন্ড CH2 বন্ড CHO। তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, এর নাম হচ্ছে কি, তাহলে 3 কার্বন মানে প্রোপ, হ্যাঁ, প্রোপেন থেকে আসবে প্রোপানেল, প্রোপানেল। ঠিক একইভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CHO, 1 2 3 4, এর নাম হবে বিউটানেল। এভাবে পেন্টানেল, হেক্সানেল ইত্যাদি। দেখো সব ক্ষেত্রে আমরা, দেখো আমরা কার্বন এই যে বন্ড CHO কিন্তু এক প্রান্তে রয়েছে বলে আমরা বলিনি যে মিথানেল 1, ইথানেল 1, প্রোপানেল 1, বিউটানেল 1, এটা কিন্তু বলতে পারতাম, কিন্তু বলার প্রয়োজন মনে করিনি। হ্যাঁ, কিন্তু বললে যে ভুল হবে এমন কিছু না, তবে আমরা সাধারণত যেহেতু 1 নম্বর কার্বনে থাকে সেহেতু আমরা এটা উল্লেখ করি না। আচ্ছা, তাহলে তাহলে আমরা মোটামুটি 4টা যৌগ দেখি। 4টা যৌগই হচ্ছে তোমার সরল শিকল যুক্ত অ্যালডিহাইড যৌগ, মানে এর কোনো শাখা কিংবা শিকল নাই, মানে শাখা প্রশাখা নাই, কিংবা তোমার এর সঙ্গে অন্য কোনো প্রতিস্থাপক মূলক নাই। হুম, এখন আমরা সেই ধরনের যৌগ দেখব
যেখানে অন্য কোনো প্রতিস্থাপকমূলক রয়েছে। যেমন ধরো এক নম্বর একটা যোগ আমরা দেখি, CH3 CH CH3 CH CH3 বন্ড CH2 বন্ড CHO। দেখো এখানে এটা কিন্তু আগের মতো সরল শিকল না, এখানে একটা প্রতিস্থাপকমূলক রয়েছে শাখা হিসাবে। তো এই ধরনের অ্যালডিহাইড শিকলে যদি অন্য কোনো মূলক বা যাকে আমরা বলি পার্শ্ব শিকল আর কি, এই ধরনের পার্শ্ব শিকল বা শাখা আর কি থাকে, তাহলে তখন ওই নিয়মটা এরকমই যে অবশ্যই এই বন্ড CHO মূলককে 1 নম্বর কার্বন ধরে আমরা বৃহত্তম কার্বন শিকল খুঁজে বের করব এবং আগের মতোই ওই নিয়মে নামকরণ করব। কেমন? এখন যদি আমরা শিকলটা অবশ্যই অ্যালডিহাইড মূলকের কার্বনটাকে আমরা 1 নম্বর ধরব, 1 2 3, আমি এখন এদিকে যেতে পারি এদিকে যেতে পারি, তো এদিকে 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 গেলেও যা, এদিকে গেলেও তাই, আমি সহজভাবে এদিকে গেলে এদিকে যাব। ঠিক আছে, 1 2 3 4, দেখো এটা হচ্ছে আমার প্রতিস্থাপকমূলক বা পার্শ্ব শিকল। তো এখানে আমরা 4টা কার্বন যুক্ত দীর্ঘতম কার্বন শিকল পেয়েছি, তাহলে নামটা কি হবে? তার মানে বিউটন থেকে আসবে, তাহলে মূল নামটা হবে বিউটানেল। বিউটানেল 1 লেখার প্রয়োজন নেই, আমি এরপরে আর একথা বলবো না, তোমরা অবশ্যই জেনে গেছো। এখন একটা প্রতিস্থাপকমূলক বা শাখা রয়েছে বা পার্শ্ব শিকল রয়েছে, কি এইটা, সেটা আমি অবস্থান সহ আগের মতোই উল্লেখ করব প্রিফিক্স হিসাবে। তাহলে কি হবে? এটা 3 নম্বর কার্বনে অবস্থিত 3-মিথাইল, এটা মিথাইল গ্রুপ বন্ড CH3, 3-মিথাইল বিউটানেল, এই যৌগটার নাম হচ্ছে 3-মিথাইল বিউটানেল। 2 নম্বরে আমরা আরেকটা যৌগ দেখব, CH3 CHOS, CH3 বন্ড CH বন্ড OH, CHCHO বন্ড CH3, CH বন্ড CHO বন্ড CH3। আমরা কি বলেছি যে বন্ড CHO মূলককে আমরা আমাদের 1 নম্বর কার্বন ধরে কার্বন গণনা করতে হবে এবং দীর্ঘতম কার্বন শিকল গুণে বের করতে হবে। 1 2 3 4। আচ্ছা, দেখো এখানে 2টি পার্শ্ব শিকল রয়েছে, এটা একটা এটা একটা। ততএব নামটা হবে, যেহেতু আগের মতো আমি 4 কার্বনেরই যৌগটা পেয়েছি, তাহলে বিউটানেল বিউটানেল বিউটানেল। আর আমরা নিয়মটা কি জানি যে এখানে মিথাইল এবং হাইড্রোক্সি, মিথাইল লিখতে প্রথম অক্ষর M, হাইড্রোক্সি লিখতে প্রথম অক্ষর H, ইংরেজি 26টা অক্ষরের সিরিয়ালি প্রথম কে, M না H? তো আমরা জানি অবশ্যই H, তাহলে হাইড্রোক্সিকে আগে লিখতে হবে পজিশন সহ। তাহলে 3 নম্বর কার্বনে OH মূলক, তাহলে 3-হাইড্রোক্সি, 3-হাইড্রোক্সি হাইপেন, তারপরে 2 নম্বর কার্বনে মিথাইল, 2-মিথাইল। এর নাম হচ্ছে 3-হাইড্রোক্সি 2-মিথাইল বিউটানেল। আমরা আরেকটা যৌগ দেখব,
CH3 বন্ড CH3 CHCl CHNH2 CH বন্ড Cl বন্ড CH বন্ড NH2 বন্ড CHO, কিছুই না, একাধিক শাখা আছে এই আর কি, আগের মতোই। তাহলে এর নামকরণে গিয়ে আমরা প্রথমে যে কাজ, দীর্ঘতম কার্বন শিকল, অবশ্যই এটা 1 নম্বর। হ্যাঁ, এটা আমাদের কার্যকরীমূলক, অ্যালডিহাইডগুলোর কার্যকরীমূলক। তারপরে দেখো এখানে 2 3 4, এখানে আমি এদিকে যেতে পারি, তখন এইটা শাখা হবে। আমি এদিকে যাব না, আমি সহজ সরল পথে যাব, 5, তখন এটা শাখা। দেখো শাখা আছে এখানে 3টা, বা পার্শ্ব শিকল 3টা। এর নামটা কি হবে? প্রথমেই তো 5 মানে পেন্টেন থেকে আসবে পেন্টানেল, পেন্টানেল। এখন তুমি শাখাগুলা ওই ইংরেজি নামে ক্রমানুসারে বসিয়ে দেবা। মিথাইল এম ক্লোরোজ সি আর অ্যামিনো এ। তাহলে অ্যামিনো আগে হয় না, কয় নম্বর পজিশনে? 2 নম্বর, 2 অ্যামিনো। তারপরে হয় কি? ক্লোরো সি। হ্যাঁ, তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো, এবং শেষে 4 মিথাইল। পেন্টানেল, 2 অ্যামিনো, 3 ক্লোরো ক্লোরো, 4 মিথাইল পেন্টানেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই গেল মোটামুটি যে যদি বন্ড সিএইচও মূলকের সঙ্গে, বন্ড সিএইচও মূলকের সঙ্গে এই দীর্ঘতম কার্বন শিকল সম্পৃক্ত হয় বা সম্পৃক্ত কার্বন শিকল থাকে, তখন যে নামকরণ করতে হয় আমরা সেটা শেখার চেষ্টা করলাম এবং কয়েকটা উদাহরণ দেখলাম। এখন দেখবো আমরা অসম্পৃক্ত কিছু অ্যালডিহাইডের নামকরণ। মানে অসম্পৃক্ত বলতে আবার 2 ধরনের আসবে, একটা হচ্ছে দ্বিবন্ধন আর একটা হচ্ছে ত্রিবন্ধন। তো সেক্ষেত্রে নামকরণগুলো কিভাবে হবে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো একটা যৌগ লিখে ফেলি আমি, যে দ্বিবন্ধন যুক্ত যৌগ CH3 বন্ড CH ডাবল বন্ড CH, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CHO। তো এটা একটা অ্যালকিনাল। হ্যাঁ, অ্যালকিনাল। আচ্ছা, এর নামকরণ অ্যালকিনাল বা অ্যালকাইনাল, এর নামকরণটার নিয়মটা কি? এরকম যে এই ধরনের অসম্পৃক্ত বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অ্যালডিহাইড যৌগ শ্রেণীর মধ্যে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত অ্যালডিহাইড যৌগ হলে তখন এই নামকরণের বেলায় পুরোপুরি অ্যালকোহলে যেভাবে আমরা নামকরণ করেছি ঠিক সেই নিয়মই এখানে ফলো করা হয়। শুধুমাত্র অ্যালকোহলের বেলায় আমরা লাস্টে অল বলেছি, হ্যাঁ, বন্ড ওএস মূলকের জন্য অল বলেছি, আর এখানে বন্ড সি এর জন্য আমরা অ্যাল বলবো, এই তফাৎ। আচ্ছা, তোমরা মনে করার চেষ্টা করো যে আমরা এই ধরনের দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত যৌগে অ্যালকোহলের বেলায় কি ধরনের নামকরণ করেছি। খেয়াল করো, আমার আগের ক্লাসটা একটু দেখে নিলে আরো ভালো হবে। যে আমরা এই ধরনের, যে আমরা প্রথম কাজ আমাদের হলো দীর্ঘতম কার্বন শিকল, এটা সরল শিকল, আমি সহজেই এটা অবশ্যই 1 নম্বর হবে। 2 3 4 বের করে ফেলতে পারি। এটা একটা 4 কার্বন যুক্ত দ্বিবন্ধন যুক্ত অ্যালডিহাইড যৌগ। তো এর অ্যালকোহলে আমরা এইভাবে নাম করেছিলাম যে তাহলে এই 4টা যে কার্বন, সেটা শব্দমূল, ওয়ার্ড রুট বা শব্দমূল, মানে 4 দিয়ে হয় বিউট, সেই বিউটটা সংক্ষেপে লিখতে হবে আগে, যে বিউট। অ্যালকোহল যৌগে, হ্যাঁ, দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল যৌগের নামকরণটা এরকমই, নিয়মটা ছিল, তোমরা খেয়াল করে দেখো। তাহলে বিউট। আচ্ছা, তারপরে বলতে হয় দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের অবস্থান সহ ইন অথবা আইন। তো এটা ইন যৌগ, তাহলে ইন কোথায়? 2 নম্বর কার্বনে। তাহলে
হাইপেন টু হাইপেন ইন, তারপর লাস্টে বলতে হয় সাফিক্স হিসাবে যে আমার কার্যকরীমূলকের নাম আর কি। এক্ষেত্রে কি হবে যে অবস্থান সহ এখানে তোমার অবস্থান দেওয়া লাগবে, হ্যাঁ, যদিও ওয়ান, হ্যাঁ, কিন্তু অবস্থানটা উল্লেখ করতে হবে ওই অ্যালকোহলের মতো। ওয়ান অ্যালকোহলে আমরা বলেছিলাম অল, এখন বলবো অ্যাল। এই হচ্ছে তফাৎ, হুবহু অ্যালকোহলের নামকরণের মতোই। বিউট টু ইন ওয়ান অ্যাল। আমরা আরেকটা শাখাযুক্ত যৌগ দেখব। কিছুই না, শাখায় প্রিফিক্স থাকবে, এখানে প্রিফিক্স নাই, শব্দমূল এবং সাফিক্স, ওয়ার্ড রুট এবং সাফিক্স। আচ্ছা, যৌগটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH, CH3 বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH CH3 বন্ড CHO। এখানে একটা শাখা আছে, এটা দ্বিবন্ধন যুক্ত একটা অ্যালডিহাইড। প্রথমে আমার কাজ হচ্ছে কার্বন পরমাণু গুনে ফেলা। তো আমি দেখতেই পাচ্ছি 1 2 3 4 5, এটা একটা 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। নামকরণে কি হবে? তাহলে হবে শব্দমূল হবে কি পেন্ট, পেন্টের পরে তারপরে কি ইন, ইন হলো 3 নম্বর কার্বনে হাইপেন 3 ইন, তারপরে তোমার এল, এল ওয়ানে 1 এল, পেন্ট 3 পেন্ট 3 ইন 1 এল। কিন্তু দেখো এখানে আমাদের শাখাটা এখনো বাকি আছে, এটা প্রিফিক্স হিসাবে বসবে। কয় নম্বর কার্বন? 2 নম্বর কার্বনে, এটা 2 মিথাইল, হ্যাঁ, 2 হাইপেন মিথাইল, এটা হলো প্রিফিক্স। 2 মিথাইল, 2 মিথাইল পেন্ট 3 ইন 1 এল। দ্বিবন্ধনযুক্ত দুইটা যৌগ আমরা দেখলাম, ঠিক একইভাবে আমরা ত্রিবন্ধনযুক্ত দুইটা যৌগ দেখব। যদিও আমরা বুঝতে পারছি কিভাবে হবে, তবু আমরা একটু দেখব। একই ধরনের উদাহরণ, ত্রিবন্ধনযুক্ত, হ্যাঁ, CH3 বন্ড C ট্রিপল বন্ড C, ট্রিপল বন্ড C বন্ড CHO, CHO, কিছুই না, একই নিয়ম। তাহলে 1 2 3 4, 4 মানে হলো বিউট, এখানে ট্রিপল বন্ড যেহেতু সেহেতু আইন, তাহলে আইন কোথায়? 2 নম্বর কার্বনে হাইপেন 2 আইন আর 1 এল, তো 1 এ বিউট 2 আইন 1 এল। 2 নম্বর একটা শাখাযুক্ত যৌগ দেখব, কি? CH3 বন্ড C ট্রিপল বন্ড C, বন্ড CH3 বন্ড CHO। প্রথমেই কার্বন পরমাণু গুনবো, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে নাম কি হবে? পেন্ট, পেন্ট। আইন কোথায়? 3 তে, 3 আইন আর 1 এল। আর প্রিফিক্স হিসাবে কি বসবে, মানে শাখাটা বা প্রতিস্থাপনমূলকটা 2 মিথাইল। কয় নম্বর পজিশনে? 2 মিথাইল, 2 মিথাইল পেন্ট 3 আইন 1 এল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অসম্পৃক্ত
অ্যালডিহাইড যৌগগুলোর নামকরণ কিভাবে করতে হয়। অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত অ্যালডিহাইড, মানে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত দীর্ঘতম কার্বন শিকলের অ্যালডিহাইড। তো বন্ধুরা, এইগুলাই মূলত হচ্ছে আমরা যেগুলো শিখলাম এতক্ষণ, এগুলাই মূলত অ্যালডিহাইডের নামকরণের নিয়ম কারণ। এখন একটু লেস ইম্পর্টেন্ট হলেও এই ধরনের যৌগ আমরা দেখে থাকি কি, যে একই অ্যালডিহাইড যৌগে যদি একাধিক অ্যালডিহাইড মূলক থাকে, হ্যাঁ, একই সম্পৃক্ত অ্যালডিহাইড কার্বন শিকলে যদি একাধিক বা দুইটি বন্ড সিএইচও মূলক থাকে, তখন তার যৌগটির নামকরণ কিভাবে করতে হয়। যেমন ধরো একটা যৌগ লিখি যে সিএইচও বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু বন্ড সিএইচ টু বন্ড সিএইচও, দুইটা সিএইচও মূলক যুক্ত অ্যালডিহাইড যৌগ। এর নামকরণ নিয়মে বলা হচ্ছে যে একে, এই যৌগটাকে প্রথমে তো আমরা তোমার কার্বন শিকল বা কার্বন পরমাণু গণনা করবো। দেখো এদিক থেকে গেলেও যা 1 নম্বর, এটা 1 নম্বরে অ্যালডিহাইড মূলক সিএইচও মূলক, এদিক থেকে গেলে অ্যালডিহাইড সিএইচও মূলক। আচ্ছা আমি একদিকে গেলেই হলো 1 2 3 4 5, এটা একটা 5 কার্বন যুক্ত অ্যালডিহাইড যৌগ। নামকরণ নিয়মটা কি, তখন এই যৌগটির অ্যালকেন নাম, মানে তোমার এই 5 মানে কি, 5 কার্বন যুক্ত অ্যালকেনের নাম কি, পেন্টেন, সেই নামটা লিখতে হয়। সেই নামটা আমরা লিখব পেন্টেন। আচ্ছা, পেন্টেন। তারপরে আমরা অবস্থানটা উল্লেখ করব যে অ্যালের, হ্যাঁ, যে অ্যালের অবস্থান হাইফেন, দেখো 1 আর 5 1,5, তারপরে যেহেতু দুইটাই হলো অ্যাল তাহলে ডাইঅ্যাল, পেন্টেন 1,5 ডাইঅ্যাল। হ্যাঁ, তো বন্ধুরা এখানে কোনো বই বলা হচ্ছে যে এখানে অবস্থানটা উল্লেখ না করলেও চলবে, উল্লেখ না করলেও হয়, যে পেন্টেন ডাইঅ্যাল, একে আমি এভাবেও নামকরণ করতে পারি যে, বা আচ্ছা এই 1,5টা কোনো বইতে আগেও আছে আর কি, 1,5 পেন্টেন ডাইঅ্যাল, পেন্টেন ডাইঅ্যাল। অথবা শুধু পেন্টেন ডাইঅ্যাল এটা লিখলেও হবে, অ্যালকেন নামে লিখে তারপরে ডাইঅ্যাল যোগ করতে হয়, পেন্টেন ডাইঅ্যাল। তুমি যেভাবে লেখো রাইট, হ্যাঁ, তবে এভাবে লেখাটাই ভালো। আবার আধুনিক মতে এভাবেও লেখে আর কি, পেন্টেন ডাইঅ্যাল। কারণ অবস্থানটা উল্লেখ করা দরকার, কারণ হচ্ছে যে সিএইচও 1 নম্বর, আমি মনে করি আর কি অবস্থান উল্লেখ করা দরকার এজন্যই যে 1 নম্বর কার্বনে সিএইচও থাকতো, তখন হয় আমরা অবস্থান উল্লেখ করতাম না, ঠিক আছে, কিন্তু এখানে তো 5 নম্বর কার্বনে আরেকটা সিএইচও আছে, অতএব আমার দুইটারই অবস্থান উল্লেখ করাটা আমি মনে করি যুক্তিযুক্ত। হ্যাঁ, তবে এভাবেও বলা হচ্ছে, আবার এভাবেও কোনো বইতে বলা আছে। তোমরা আমার মতে এভাবে লিখলেই বেটার। আচ্ছা, তাহলে একাধিক বা দুইটি অ্যালডিহাইড মূলক যুক্ত অ্যালডিহাইড যৌগের নামকরণ কিভাবে করতে হয় আমরা শিখলাম কি, যে কার্বনের নাম্বারিং করে তার অ্যালকেন নামের সঙ্গে অবস্থান সহ অ্যালডিহাইড মূলকের অবস্থান সহ ডাইঅ্যাল যোগ করতে হয়। আচ্ছা, আরেকটা খুব রেয়ার শ্রেণীর অ্যালডিহাইড যৌগের নাম তোমরা পাবে, সেটা আমরা একটু বলে রাখি এখানে, সেটা কি, যে এরকম CH3 CHO CH2 CHO, CH3 বন্ড CO বন্ড CH2 বন্ড CH3,
CHO। মানে অ্যালডিহাইড ছাড়াও যদি কিটোনমূলক থাকে, অ্যালডিহাইড যৌগে যদি অ্যালডিহাইড ছাড়াও কিটোনমূলক থাকে, তখন তার নামকরণ কিভাবে করতে হয়। তো প্রথমে তো কার্বন পরমাণুর গণনা তো ওইভাবেই হবে, যেটা 1 নম্বর কার্বন, 2 3 4। আমি এক্ষেত্রে বোধ হয় কিটোন পড়ার সময় আমরা জানবো ওই অ্যালডিহাইডের মধ্যে কিন্তু একই নিয়ম, কিটোনের কার্বনটাও কিন্তু ওই কার্বন শিকলের মধ্যেই অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, তো তোমার এই ধরনের যৌগে তাহলে কিভাবে নামকরণ করি আমরা, যে এইভাবে অ্যালডিহাইড যৌগের শিকলে যদি দ্বিতীয় মূলক রূপে যদি এই কিটোন মূলক মানে বন্ড সিও বন্ড মূলক বিদ্যমান থাকে, তখন এই বন্ড সিও বন্ড মূলকটিকে যৌগের মানে মূল যৌগের নামের পূর্বে অবস্থান সহ অক্স শব্দে লিখতে হয়। কেমন? মূল যৌগ চার চার মানে বিউটানেল, তাহলে এটা হলো মূল যৌগ বিউটানেল, যেহেতু এটা আবার সম্পৃক্ত, তাহলে বিউটানেল। আচ্ছা, এর সঙ্গে এই সিও মূলকের জন্য অবস্থান সহ তার অবস্থান 3 নম্বরে অক্স শব্দে লিখতে হয়। যেমন এর আগে লিখব 3 হাইফেন হ্যাঁ অক্স 3 অক্স বিউটানেল। ঠিক আছে, তো এই হলো মোটামুটি অ্যালডিহাইডের নামকরণ। তাহলে আমরা কি কি শিখলাম? অ্যালডিহাইডের সংজ্ঞা শিখলাম, তার কার্যকরীমূলকের নাম জানলাম, এখান থেকে আমরা তার সাধারণ সংকেত শিখলাম এবং তার নামকরণ শিখলাম মোটামুটি। এখন আসবো কয়েকটা প্রস্তুতিতে। হ্যাঁ, অ্যালডিহাইড যৌগের প্রস্তুতি। আচ্ছা, অ্যালডিহাইড যৌগের প্রস্তুতি। দেখো, প্রথম যৌগ আমরা কি বুঝলাম? প্রথম যৌগ হলো মিথানেল, দ্বিতীয় যৌগ ইথানেল। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা একটা মিথানেলের প্রস্তুতি শিখি। যে মিথানেলের প্রস্তুতি, মিথানেলের প্রস্তুতি। আচ্ছা, এটা আমরা শিখবো পরীক্ষাগারে, আমরা এই প্রস্তুতিটা করতে পারি। এটা হলো পরীক্ষাগার প্রস্তুতি, পরীক্ষাগারে মিথানল প্রস্তুতি। এখানে বলা হচ্ছে যে এখানে আমরা শুষ্ক ক্যালসিয়াম মিথানয়েট নিব। হ্যাঁ, ক্যালসিয়াম মিথানয়েট, এইচ বন্ড COO হোল 2, এটাকে বলা হয় ক্যালসিয়াম মিথানয়েট। হ্যাঁ, এটার নাম হলো ক্যালসিয়াম মিথানয়েট। এগুলো তোমরা পরবর্তীতে শিখবে, আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো। আপাতত একটু খেয়াল রাখো, ক্যালসিয়াম মিথানয়েট। হ্যাঁ, এই শুষ্ক ক্যালসিয়াম মিথানয়েট এর আরেকটা নাম আছে ক্যালসিয়াম ফরমেট, জেনে রাখো আর কি। এটা একটা লবণ। হ্যাঁ, এটা একটা ক্যালসিয়ামের লবণ। আচ্ছা, ক্যালসিয়াম লবণ আর কি। তো এই ক্যালসিয়াম মিথানয়েট, বা আমি লিখে দিই ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম ফরমেট। এই লবণটাকে যদি তুমি পাতন করো বা শুষ্ক পাতন করো, তাহলে আমরা মিথানেল গ্যাস পাই এবং সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট পাই। হ্যাঁ, পাতন মানে আমরা জানি হলো তাপ দেওয়া। আচ্ছা, কি পাবো? মিথানেল, তাহলে কি এইচ বন্ড CHO প্লাস আমরা পাবো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটার নাম হলো মিথানেল, এটা একটা অ্যালডিহাইড মিথানেল। দেখো, ঠিক ঠিক এই পদ্ধতিতে আমরা ইথানেল মানে মানে তোমার অ্যালডিহাইডের দ্বিতীয় যৌগ ইথানেল, একটা ইম্পর্টেন্ট অ্যালডিহাইড, এই ইথানেলের প্রস্তুতি শিখবো। তখন আমাদের কি করতে হবে?
তখন নিতে হবে, আমরা নিয়েছিলাম তো ক্যালসিয়াম, এখানে নিয়েছিলাম ক্যালসিয়াম মিথানয়েট, সেখানে নিতে হবে ক্যালসিয়াম ইথানয়েট। সেটা সংকেত কেমন? সেটার সংকেত হচ্ছে যে ক্যালসিয়াম ইথানয়েট, এখানে এইচ এর জায়গায় CH3 বন্ড C ডবল ও, হ্যাঁ, মানে এটা অ্যাসিড থেকে আসে আর কি, হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড থেকে আসে, এখানে এইচটা চলে গিয়ে এখানে ক্যালসিয়াম ঢোকে আর কি। তো C ডবল ও, এগুলো আমরা পরে শিখবো। ক্যালসিয়াম ইথানয়েট CH3 C ডবল ও হোল 2, CH3 বন্ড CH3 বন্ড C ডবল ও হোল 2, এর নাম কি? ক্যালসিয়াম ইথানয়েট। ক্যালসিয়াম ইথানয়েট, বা এর একটা নাম আছে কি? আচ্ছা, একে একে আমরা যদি কি করি, আগের মতো যদি তোমরা এর সঙ্গে আবার ক্যালসিয়াম মিথানয়েট লাগে, আগের মতো এই যে এই জিনিসটা লাগে, ক্যালসিয়াম মিথানয়েট এইচ বন্ড C ডবল ও হোল 2, এটা হচ্ছে কি আমরা বলেছিলাম ক্যালসিয়াম মিথানয়েট। তাহলে এখানে ক্যালসিয়াম ইথানয়েট এবং ক্যালসিয়াম মিথানয়েট এই মিশ্রণকে যদি তুমি পাতন করো বা শুষ্ক পাতন করো, তাহলে তুমি ইথানল এবং আগের মতোই মিথানলের জায়গায় পাবা ইথানল এবং ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, পাতন মানেই হচ্ছে কি তাপ দেওয়া, পাবো কি ইথানল মানে CH3 বন্ড CHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি এর নাম কি ইথানল। এভাবে আমরা মিথানল এবং ইথানল পরীক্ষাগারে প্রস্তুত করতে পারি। দুটা বেশ ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা এসিসি লেভেলে গিয়ে ওই বিক্রিয়া দুটো দুটো প্রায় আসে, আগেও আসতো এখনো আসে, তোমরা ভালো করে শিখে রাখবে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা প্রস্তুতি শিখবো ইথানলের। হ্যাঁ, ইথানলের আমি এখানে বলে রাখি, এই ইথানলের আরেকটা নাম আছে অ্যাসিটালডিহাইড, আর মিথানলের একটা নাম আছে ফর্মালডিহাইড। আমি বলেই রাখি এখানে যে মিথানল বা ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এখনো তোমরা বই পুস্তকে পাবে না। আর ইথানল বা অ্যাসিটালডিহাইড, 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 ইথানল বা অ্যাসিটালডিহাইড, মিথানল বা ফর্মালডিহাইড। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট আরেকটা প্রস্তুতি শিখবো কার? ইথানলের। দেখো, এই প্রস্তুতিটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে শিখে রাখবে, এবং প্রস্তুতি আসলে তোমরা এই অ্যালডিহাইডের প্রস্তুতি লিখো, তাহলে তখন তোমরা এই প্রস্তুতিটাই লেখার চেষ্টা করবে আমার মতে আর কি। হ্যাঁ, সেটা কি? সেটা হচ্ছে বলছে যেখানে তোমার প্রায় 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে। হ্যাঁ, তাপমাত্রা উত্তপ্ত করবা কাকে? অ্যাসিটিলিন বা ইথাইন। আমরা শিখেছিলাম, আমরা খুব ভালোই জানি যে ইথাইন কি CH ট্রিপল বন্ড CH, এর নাম কি? ইথাইন, বা একটা নাম আছে এর অ্যাসিটিলিন। এগুলো আমরা জানি আর কি, যাই হোক এখন না লিখলেও সমস্যা নেই। এই ইথাইনকে তোমার
এখানে প্রভাবক লাগবে। হ্যাঁ, প্রভাবক কি কি লাগবে? আচ্ছা, এখানে সেই এর দ্রবণ থাকবে, অতএব এখানে পানি থাকবে, ঠিক আছে, H2। আর প্রভাবক কি কি লাগবে? এখানে প্রভাবক লাগবে হচ্ছে তোমার 1 থেকে 2% মার্কিউরিক সালফেট, হ্যাঁ, HgSO4। দেখো এখানে মেনলি, আচ্ছা আমি 1 থেকে 2% মেনলি 2% বললেও হবে আর কি। হ্যাঁ, 1 থেকে 2% HgSO4, এর নাম হচ্ছে মার্কিউরিক সালফেট, ঠিক আছে। আর কি লাগবে? আর লাগবে হচ্ছে তোমার 20% H2SO4, 20% H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 1 থেকে 2% বা 2% মার্কিউরিক সালফেট HgSO4 অথবা 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 20% H2SO4 এবং 2% HgSO4। আচ্ছা, এর সঙ্গে আমি ওই যে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব। হ্যাঁ, এখানে আমি 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব। দেখবা বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা থাকবে, কোথাও 60 ডিগ্রি, কোথাও 70 ডিগ্রি, কোথাও 60 থেকে 70 ডিগ্রি, কোথাও 60 থেকে 80 ডিগ্রি, কোথাও 80 ডিগ্রি। যাই হোক, তুমি এভাবে লিখলেই হবে 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, তাহলে তাহলে আমি আবার বলি যে এই ইথাইন তোমার প্রায় 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ইথাইন গ্যাসের মধ্যে যদি তুমি প্রভাবক রূপে এই 2% বা 1 থেকে 2% HgSO4 মিশ্রিত 20% H2SO4 এর এর দ্রবণের মধ্যে, দ্রবণ মানে সেখানে পানি থাকবে আর কি, দ্রবণকে তুমি এভাবে উত্তপ্ত করো আর কি, উত্তপ্ত করলে তাহলে কি হবে? ইথানল বা অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। আমি আবার বলি যে এই রকম তোমার 1 থেকে 2% মার্কিউরিক সালফেট এবং মার্কিউরিক সালফেট এবং 20% H2SO4 মিশ্রিত, মানে প্রভাবক মিশ্রিত তোমার ইথাইন মিশ্রিত 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত দ্রবণের মধ্যে যদি তুমি ইথাইন গ্যাস চালনা করো, তাহলে ইথানল উৎপন্ন হবে। ইথানল কি? CH3 বন্ড CHO, এর নাম কি? ইথানল বা অ্যাসিটালডিহাইড। একটা নাম কি বলছি আমরা? অ্যাসিটালডিহাইড। আমি আবার বলি যে 1 থেকে 2% HgSO4 এবং 20% H2SO4 প্রভাবকের মিশ্রণে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত দ্রবণে যদি তুমি ইথাইন গ্যাস চালনা করো, এই ধরনের প্রভাবক মিশ্রিত এই ধরনের উত্তপ্ত দ্রবণে যদি তুমি মিথাইন গ্যাস চালনা করো, তাহলেই তুমি ইথানল পাবে। 1 থেকে 2% HgSO4 এবং 20% H2SO4 প্রভাবক যুক্ত 60 থেকে 80% উত্তপ্ত দ্রবণে যদি তুমি ইথাইন গ্যাস চালনা করো, তাহলে তুমি ইথানল বা অ্যাসিটালডিহাইড পেতে পারো। তুমি তোমাদের যেভাবে পারো সেভাবে লিখবে, তোমাদের বইতেও লেখা আছে। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো এভাবে তোমাদের বইতে সহজভাবেই লেখা আছে।
এইভাবে তুমি ডাইরেক্ট এভাবেও লিখতে পারো, ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, কিন্তু এখানে মাঝখানে আরেকটা ধাপ হয়, সেটা আমি একটু বলে দেবো আর কি এখানে। হুম, তুমি যদি সেটা পূর্ণভাবে লিখো তাহলে তোমার এখন তুমি শিখে ফেলো, তাহলে তোমার ইন্টারমিডিয়েটে গিয়েও তোমার জন্য সুবিধা হবে আর কি। আমি একটু বলে দিই, এখানে এই বিক্রিয়াটা মাঝখানে একটা ধাপ হয়, মানে সরাসরি এই ইথানল না হয়ে মাঝখানে কি হয়, যে এই ধরনের তুমি প্রভাবক প্রভাবক মিশ্রণ টিশ্রণ দিলে, উত্তপ্ত করলে, হ্যাঁ, তখন এই ইথানের সঙ্গে বা অ্যাসিটিলিনের সঙ্গে এক অণু, এই যে এখানে তুমি পানি আছে, এক অণু পানি যুক্ত হয়ে প্রথমে অস্থায়ীভাবে ভিনাইল অ্যালকোহল নামে একটি যৌগ সৃষ্টি হয়। তার সংকেত কি? CH2 বন্ড CHOH, CH2 বন্ড CHOH, তোমরা এইভাবে লিখবে, সহজ। আচ্ছা, এর নাম কি? এর নাম হচ্ছে ভিনাইল অ্যালকোহল। ভিনাইল অ্যালকোহল। এবং পরে এটাই পুনর্বিন্যস্ত হয়ে বা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ওই ইথানল বা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। হ্যাঁ, সেইটাই তোমার পুনর্বিন্যস্ত হয়ে তুমি লেখো যেখানে পুনর্বিন্যাস হয়ে ইথানল CH3 বন্ড CHO, হ্যাঁ, এটা হলো ইথানল। রাইট বন্ধুরা, বোঝা গেছে? তো মোটামুটি এটা হচ্ছে, আমি বলে রাখি, মিথানলের প্রস্তুতি। আচ্ছা, এখানে এটা হচ্ছে ইথানলের প্রস্তুতি, এবং কি লিখে দিই, ইথানলের শিল্পোৎপাদন প্রস্তুতি। হ্যাঁ, ইথানলের শিল্পোৎপাদন প্রস্তুতি, শিল্পোৎপাদন। আচ্ছা, তোমার লিখলেই হবে ইথানলের শিল্পোৎপাদন প্রক্রিয়া। তো এভাবে ইথানলের শিল্পোৎপাদন করা হয়, রাইট। এবং আর দুইটা ইম্পর্টেন্ট মেসেজ এখান থেকে জেনে রাখো, যে এই প্রণালীতে ইথানল উৎপাদনের সম্ভাবনা প্রায় 90%। হ্যাঁ, 90% সম্ভাব্যতা, 90%। এবং এই প্রক্রিয়ায় উৎপাদিত যে ইথানল, যে অ্যাসিটাইলডেড, যে যে ইথানল উৎপন্ন হয়, এই প্রক্রিয়ায় উৎপাদিত ইথানল প্রায় 99.5% বিশুদ্ধ। বোঝা গেছে বন্ধুরা? তাহলে দুটা জিনিস আমরা শিখলাম, যে এটা একটা কত, দেখো কত কত ভালো পদ্ধতি, যেখানে আমি মানে ইথানল উৎপন্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, এবং বিশুদ্ধতা হচ্ছে 99.5%, 99.5%। আচ্ছা, এই মোটামুটি 3টি প্রস্তুতি শিখলাম আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে, আরো অনেক প্রস্তুতি আছে, তোমরা বই পুস্তক থেকে শিখতে পারো, সমস্যা নেই। তোমাদের বইতেও এই প্রস্তুতিটাই আছে। তবে ওই যে আমি প্রথমে যেভাবে লিখেছিলাম, যে এই মধ্যবর্তী উৎপাদনটা নাই। হ্যাঁ, সমস্যা নেই, তোমরা তোমার 9, 10 ছাত্র হিসাবে তোমরা ওভাবে বইয়ের মতো করে লিখতে পারো, সমস্যা নেই। কিংবা এইভাবে লিখতে পারো, কিংবা জেনে রাখতে পারো। আচ্ছা, তো প্রস্তুতি শিখলাম, আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি শিখলাম। এবার আমরা কয়েকটি ব্যবহার শিখব।
হ্যাঁ, ব্যবহার, অ্যালডিহাইডের ব্যবহার। আচ্ছা, ব্যবহারের কথা বলতে গিয়ে তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ফরমালিন নামে একটা পদার্থের সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, তো সেটা তোমাদের জানতে হবে, তোমাদের পরীক্ষায় খুব আসে যে ফরমালিন কাকে বলে। ফরমালিন ইতিমধ্যে নিশ্চয়ই তুমি এটার নাম শুনেছো, ফরমালিন, খুব একটা কমন নাম। তো বলা হচ্ছে যে মিথানেল, হ্যাঁ, যেটা কি আমরা একটু শিখে আসলাম, মিথানেল বা ফর্মালডিহাইড, এইচ বন্ড সিএইচও। হ্যাঁ, মিথানেল এর নাম হচ্ছে মিথানেল বা আমরা বলছি ফর্মালডিহাইড। এর 40%, হ্যাঁ, এর নাকি 40%, এর 40% জলীয় দ্রবণকেই ফরমালিন বলে। ঠিক আছে, এই মিথানেল, আমরা এর নাম আমরা জানি, এর নাম মিথানেল বা ফর্মালডিহাইড, এর 40% পানির দ্রবণকে বা জলের দ্রবণকে বা জলীয় দ্রবণকেই আমরা বলছি হলো ফরমালিন। সংজ্ঞাটা রাইট, সংজ্ঞাটা বোঝা গেছে, মুখস্থ হয়ে রাখবে, খুব আসে পরীক্ষায় ফরমালিন কাকে বলে। তাহলে মিথানেলের 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন ফরমালিন বলি। অর্থাৎ এখানে 40% মিথানেল থাকবে আর 60% পানি থাকবে। আচ্ছা, এই ফরমালিন ব্যবহার কোথায়? ব্যবহার, ফরমালিন একটা অ্যালডিহাইড আমরা জানি, তো ফরমালিনের ব্যবহার শিখলেই তো আমরা অ্যালডিহাইডের ব্যবহার জেনে গেলাম। তো তো এই ফরমালিন একটি খুব ইফেক্টিভ বা কার্যকরী জীবাণুনাশক হিসেবে কাজ করে। কার্যকরী জীবাণুনাশক। এবং এই গবেষণাগারে বা পরীক্ষাগারে এই ফরমালিনের ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন তোমার পরীক্ষাগারে জীববিজ্ঞানের নমুনা, যেমন মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। তাহলে ফরমালিন একটি কার্যকরী জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। আর মূলত পরীক্ষাগারে জীববিজ্ঞানের বিভিন্ন নমুনা, যেমন মৃত উদ্ভিদ অথবা মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন মূলত ব্যবহার করা হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের বইতেও আছে, তোমরা দেখে নিবে ফরমালিনের ব্যবহার। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা মূলত শিখলাম অ্যালডিহাইড কাকে বলে, অ্যালডিহাইডের কার্যকরীমূলক দেখে অ্যালডিহাইড যৌগ কিভাবে চিনবো আমরা, তারপরে অ্যালডিহাইডের সাধারণ সংকেত, অ্যালডিহাইড শ্রেণীর যৌগের, বিশেষ করে অ্যালিফেটিক অ্যালডিহাইড শ্রেণীর, তার মধ্যে আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অ্যালডিহাইড শ্রেণীর নামকরণ, অনেকগুলো উদাহরণ সহ, এবং অ্যালডিহাইডের কয়েকটি প্রস্তুতি, হ্যাঁ, এর মধ্যে পরীক্ষাগার প্রস্তুত শিখেছি এবং শিল্পোৎপাদন প্রস্তুতি শিখেছি আমরা, এবং দু একটি ব্যবহার শিখলাম। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো। এই নিয়ে তোমরা আরো বেশি বেশি পড়ালেখা করবে। তো আজকের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।